এই ধরনের জিনিসগুলো এখন ব্যাকডেটেড হয়ে গেছে। আমরা কি করি যে ক্লায়েন্ট দুজন কাপল, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা ভালোভাবে যাতে স্ক্রিনে ফোটাতে পারি সেটা ট্রাই করি। তারা হাসছে, নিজেদের মধ্যে কথা বলছে, ক্যান্ডিড আর কি, একদম ক্যান্ডিড মোমেন্টস, যেগুলো ন্যাচারাল, যেগুলো একদম কোনো কোরিওগ্রাফ নয়, কোনোভাবে শেখানো নয়, সেই মোমেন্টসগুলোকে আমরা ক্যাপচার করি। বন্ধু বান্ধবরা এসে লেক পুল করছে, কোনো ক্ষেত্রে ক্লায়েন্টের বিশেষ কিছু ডিমান্ড থাকে যে এই সং এর ওপরে একটা কিছু কোরিওগ্রাফ করো, এই সং এর ওপর স্টোরি তৈরি করো। সেটা কি ওয়েডিং এর সময় বলছো নাকি প্রি ওয়েডিং এর সময় বলছো? প্রি ওয়েডিং এ তো থাকেই, প্রি ওয়েডিং তো স্টোরি ছাড়া সম্ভব নয়। প্রি ওয়েডিং গুরুত্ব যেটা আমার ক্ষেত্রে মনে হয়, যে যদি ধরে নিন যে একটা কাপল, তাদের মধ্যে যে ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কি হয়, কাপল নিজেদের মধ্যে টাইম কম পায় কথা বলার, নিজের একে বোঝার, চেনার। তো একটা প্রি ওয়েডিং শ্যুট যখন আমরা করি, তো দুজনের কাছে খুব ফ্রি হয়ে যায়। আর এই যে অ্যালবাম পাই আমরা স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে, সেই অ্যালবামের কি এখন গুরুত্ব আছে নাকি নেই? অ্যালবামের গুরুত্ব প্রচুর। তার কারণ হচ্ছে যে নমস্কার, আমি ইপসিতা, আর আপনারা দেখছেন আনকাট আড্ডা, রিয়েল পিপল, রিয়েল টক। বিয়ে এমন একটি মুহূর্ত যা জীবনে একবারই আসে। মানুষ বদলে যায়, সময় চলে যায়, কিন্তু রয়ে যায় কিছু ছবি আর ভিডিওর গল্পগুলো। May your heart be light. May your joy be light. May your sorrow be light. May our consciousness be aware of the same role. May our bond of love be eternal. আজকের দিনে ওয়েডিং ফটোগ্রাফি কিন্তু শুধু ছবি তোলা বা কয়েকটি ভিডিওর মুহূর্ত তোলা নয়। আজকে এই ওয়েডিং ফটোগ্রাফি কিন্তু একটি শিল্প, যার মাধ্যমে আমরা আবেগ, আমাদের অনুভূতি, বিভিন্ন হাসি, মজার মুহূর্ত এবং তার সঙ্গে চোখের জল সব কিছু স্মৃতির পাতায় সুন্দর করে গল্পের মাধ্যমে ধরে রাখতে পারি। আজকে আমাদের সঙ্গে যিনি আড্ডা দিতে এসেছেন, তিনি এই গল্প করবেন। তিনি শুধু বাঙালি নন, বাঙালি অবাঙালি সমস্ত ওয়েডিং ভিডিও করেন এবং তার সঙ্গে সিনেমাটিক ওয়েডিং ফিল্ম, প্রি ওয়েডিং শ্যুট, জন্মদিন, বিবাহবার্ষিকী, অন্নপ্রাশন, সমস্ত কিছু সামাজিক যেই সমস্ত অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানগুলো ফ্রেমে বন্দি করে স্মৃতির পাতায় উজ্জ্বল করে রাখেন। আজকে ধীরে ধীরে তার ফটোগ্রাফি স্টুডিও বিশ্বজোড়া খ্যাতি হতে চলেছে। আমরা তাকে পেয়েছি আমাদের স্টুডিওতে, অঙ্কন মিত্র ফটোগ্রাফির অঙ্কন মিত্র। আমি তার থেকে বিভিন্ন অজানা গল্প, মজার গল্প এবং প্রি ওয়েডিং শ্যুট সমস্ত কিভাবে হয়, কেন হয়, আর কেনই বা আমরা এই ধরনের শুটিং করব, তার বিষয়ে আলোচনা করতে চাইছি। আমাদের কাছে পেয়েছি অঙ্কনকে। অঙ্কন, নমস্কার আপনাকে। আপনি বলছেন, আমি তুমিই বলছি। একদম। এই ওয়েডিং ভিডিও যে শ্যুট করছো বা শুরু করলে, এই জার্নিটা কিভাবে শুরু করলে? আমি যখন প্রথম কাজ করা শুরু করি, আমি প্রথম ওয়েডিং ভিডিও শ্যুট বা এই ধরনের কাজের থেকে আমি প্রথম কাজ শুরু করি অ্যাজ এ এডিটর। আচ্ছা। আমি বিভিন্ন নিউজ চ্যানেল, কলকাতা অনেকগুলো বড় বড় নিউজ চ্যানেল এবং অনেকগুলো নামকরা প্রোডাকশন হাউসে আমি কাজ করেছি বহু বছর। ওয়েডিং ইন্ডাস্ট্রিতে আসার ঘটনাটা একটু অন্যরকম। আমি একবার, আমার একজন খুব কাছের বন্ধু ছিল, সে ওয়েডিং শ্যুট করতো এবং ওয়েডিং শ্যুট করার সময় তার একদিন একটু ম্যান পাওয়ার কম পড়ে যায়। তো সেই ক্ষেত্রেও আমার কাছে হেল্প চায় যে আমার কোনো চেনাশোনা কেউ আছে কি না। তো আমার সেরকম সেই মুহূর্তে কেউ চেনা ছিল না, কিন্তু খুব আর্জেন্সি ছিল বলে ও বললো যে তুই চ, কারণ আমার একটু অল্প ক্যামেরা নিয়ে কাজ করার অভিজ্ঞতা আগেও ছিল। তো আমি ওর সাথে চলে যাই জাস্ট হেল্প করার জন্য, এবং গিয়ে কাজটা করতে গিয়ে আমার খুব আনন্দ হয়, খুব ভালো লাগে কাজটা, নতুন অন্য ধরনের এক্সপিরিয়েন্স হয়। এবং সেই ক্ষেত্রে আমি ওর সাথে আরও বহুবার কাজে যাই এবং আস্তে আস্তে ওয়েডিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে যাই। মানে এর জন্য তাহলে এই তুমি যেহেতু এডিটর ছিলে,
ফটোগ্রাফিটার সাথে এডিটটা এত মানে ভীষণ ইন্টারলিঙ্কড, তাতে সুবিধা হয়েছে বা এখনো নিশ্চয়ই সেই জন্য সুবিধা হয়। একদমই, মানে একজন নর্মাল ভিডিও যে শ্যুট করে তার একটা জায়গায় কনফিউশন তৈরি হতে পারে যে একটা আমি তুললাম সিন, তারপরে সিনটা কি যাবে ওর সাথে, কোন অ্যাঙ্গেলটা দিলে পুরো ব্যাপারটা একটা সিমলেস স্টোরি তৈরি হবে। এডিটিং এর কনসেপ্টটা যদি কারোর ক্লিয়ার থাকে তো এটাতে খুব হেল্প হয়। সেটা তোমার তো অনেক দিনের এডিটিং এর ফলে সেটা ছিল। এই এখন তো তোমার ভীষণ নাম, মানে এই ওয়েডিং ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে তো অঙ্কন মিত্র ফটোগ্রাফির ভীষণই নাম হয়েছে, সেই জন্য ভালো লাগে আমাদের সবার সত্যি। মানে এই যে এই জায়গাটায় পৌঁছলে তার জন্য তোমার মানে অনুপ্রেরণা বা কাকে তুমি মনে করবে যে তোমার পিছনে ছিল? অনুপ্রেরণা বলতে গেলে আমি তো ওয়েডিং ফিল্মের তৈরি করব বা ওয়েডিং ইন্ডাস্ট্রিতে কাজ করব এরকম কোনোদিন ভাবিনি। এডিটিং আমি বহুদিন ধরে করেছি এবং আমার ফ্যামিলিতে আমার দাদাও একজন ফিল্ম ডিরেক্টর। তো সেই ক্ষেত্রে আমি খুব ছোটবেলা থেকেই এই একটা আবহাওয়ার মধ্যে বড় হয়েছি যেখানে ক্রিয়েটিভ থিঙ্কিং এবং স্টোরি টেলিং এই ব্যাপারগুলো নিয়ে আচ্ছা। চর্চা হতো। এবং খুব স্কুলে থাকাকালীনই আমি বিভিন্ন ধরনের ছোটোখাটো শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও এই আচ্ছা। ধরনের কাজ করেছি। ও আচ্ছা আচ্ছা। তারপরে এটাকে যখন আমি প্রফেশন হিসাবে করলাম তখন আমি নিউজ চ্যানেলে বহুদিন কাজ করেছি, যেটা আমি বললাম একটু আগে। ওয়েডিংয়ে আমার আসার অনুপ্রেরণা যেটা হচ্ছে যে আমি চেয়েছিলাম যে যখন আমি শুরু করেছিলাম তখনকার দিনে ওয়েডিং ফিল্ম যেটা হতো খুব ট্র্যাডিশনাল টাইপের। সেখানে ধরুন হ্যান্ডিক্যাম বা যে ধরনের ভিডিও ক্যামেরাগুলো আগে ইউজ হতো সেই ধরনের ক্যামেরা দিয়ে স্ট্যাটিক শট হতো, খুব টানা টানা শট হতো, পরে সেটা এডিটিং এর সময় কোনো একটা গানের সাথে লাগিয়ে ছেড়ে দেয়। আমার বিয়ের সময় হয়েছিল 27-28 বছর আগে। হ্যাঁ, তখন ওইভাবেই হতো। তারপরে আস্তে আস্তে যখন ইন্টারনেট অ্যাক্সেস শুরু হলো, মানুষ যখন বাইরের কাজ দেখতে আরম্ভ করলো, তখন তারা দেখলো যে এই পুরো ব্যাপারটা একটা ওয়েডিং ফিল্মকেও সিনেমার মতন করে দেখানো যেতে পারে। সেখানে আমরা চাইলে বিভিন্ন ধরনের আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে একটা রিচুয়ালকে কভার করতে পারি। তারপর গানের সাথে বিভিন্ন মুহূর্তগুলোকে আমরা খুব সিঙ্ক করতে পারি সুন্দরভাবে। এবং যখন সেটা লাস্টে যখন আমরা প্রেজেন্ট করব সেটা একটা কমপ্লিট একটা স্টোরি থাকবে, মানে সিনেমার মতো দেখতে, সিনেমার মতন লাগবে দেখতে। তো তুমি তো প্রথমে এটা করছিলে না, তুমি এডিট করছিলে। তা প্রথম যখন তুমি অঙ্কন ফটোগ্রাফি তৈরি করে প্রথম যখন কাজ শুরু করলে, মানে সেই বিশ্বাসযোগ্যতাটা তো তোমার আজকে যেরকম আছে সেরকম তো একটুও ছিল না। তখন কে বিশ্বাস করে এই কাজটা দিলেন তোমাকে? প্রথম আমি বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির ক্ষেত্রে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেছি এবং সেখানে একটা সমস্যা ছিল যে আমি যে কোম্পানির হয়ে কাজ করব সেই কোম্পানির নির্দিষ্ট কিছু স্টাইল থাকে, প্রত্যেক কোম্পানিরই আছে, আমারও আছে। তো আমাকে যখন কাজ করতে হতো আমাকে ওই কোম্পানিতে কি ধরনের শট তাদের ডিমান্ড আছে, কি ধরনের তারা শ্যুটের চাইছে সেই অনুযায়ী আমার শ্যুট করতে হতো। আমার ক্রিয়েটিভ লিবার্টি অনেক কম থাকতো, তোমার ক্রিয়েটিভিটিটা দেখানোর জায়গা ছিল না, সেটা ছিল অনেক কম। এবং তারপরে আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমি নিজের থেকে কিছু একটা করি, নিজের একটা টিম তৈরি করি। এবং এই সুযোগটা আমার প্রথম একজন আমার খুব ভালো বন্ধু স্কুলের, সে যখন বিয়ে করতে যায়, আমার কাজ যেহেতু সে আগে দেখেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো আমাকে যখন বলে যে আমার বিয়েটা তোকেই কভার করতে হবে, তো আমি এক লহমায় একদম রাজি হয়ে যাই। এবং সেই কাজটা আমার নিজের কোম্পানির প্রথম কাজ ছিল এবং খুব ভালোভাবে আমরা সেটা সাকসেসফুলি হ্যান্ডেল করেছিলাম। আচ্ছা। তারপর থেকে আমার একটা নিজস্ব টিম তৈরি হয়, বিভিন্ন যারা কলিগ ছিল, বিভিন্ন জায়গায় গিয়ে যাদের সাথে আলাপ হয়েছিল তাদের সাথে আমি কথা বলি, তারাও ইন্টারেস্টেড থাকে আমার সাথে কাজ করতে, এবং একটা ভালো টিম তৈরি করে আজকের অঙ্কন মিত্র ফটোগ্রাফি চলছে। টিমটা তো ভীষণ ইম্পর্টেন্ট। মানে তুমি তাদেরকে কাজ শিখিয়ে তারপরে তোমার ধারণাগুলো তাদেরকে দিয়ে দিলে? কাজ শিখিয়েছি বলতে গেলে কিছু যারা নতুন এসছে, ফ্রেশার্স যারা খুব জাস্ট ক্যামেরা শিখে এসছে বা এডিটিংটা শিখে এসছে, তাদেরকে আমি ট্রেন করেছি। এছাড়াও যারা আমার সাথে আগে কাজ করতো, এক্সপিরিয়েন্সড লোক, তারাও আমার হয়ে এখনও কাজ করে, আমার সাথে কাজ করে। হয়তো এরকমও আছে যে তারাও ইন্ডিভিজুয়ালি আলাদা কোম্পানি আছে, কিন্তু যেহেতু বহু বছরে আমাদের একটা রিলেশন, বন্ধুত্ব, সেজন্য আমার টিমেও কাজ করে। আমার কাজ উঠলে আমি তাদেরকে বলি, ওরা আমার সাথে এসে কাজ করে। তাদের যদি কোনো কাজ ওঠে আমার কাছে হেল্প চাইলে আমি তাদেরকে সাপোর্ট করি। এইভাবে একটা চলে।
এই যে দীর্ঘদিন, মানে কতদিন হলো অঙ্কন মিত্র ফটোগ্রাফির বয়স? অঙ্কন মিত্র ফটোগ্রাফির বয়স তাও ধরে নিন 11 বছর। 11 বছর? এত বছর? হ্যাঁ। তা 11 বছর তো একটা দীর্ঘ সময় মোটামুটি, এমনি তোমার বয়স অল্প। এই দীর্ঘ সময়ের মধ্যে তো অনেক, আমরা তো যারা ক্রিয়েটিভ কাজ করি, যারাই করেন, তারা তো প্রত্যেক মুহূর্তে শিখতে শিখতে যাই। একদম। তোমার এই এই পথ চলায় সবচেয়ে বড় শেখাটা কি হলো মনে হচ্ছে? সব থেকে বড় শেখা যেটা আমি এতদিন ধরে কাজ করে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আমি যখন কাজ করতে যাচ্ছি আমার এই কাজের দুটো ড্রব্যাকস আছে। 1 নম্বর ড্রব্যাকস হচ্ছে যে আমার এই কাজটা ওয়ান টাইম, মানে আমি যখন এই কাজটা করছি যে মোমেন্টটা একবার চলে যাবে সেটা আমি রিক্রিয়েট করতে পারবো না। রাইট রাইট। তো আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মোমেন্টের প্রতি খেয়াল রেখে সেটা ঠিক মতন ক্যাপচার হচ্ছে কিনা সেটা আমাকে খুব ভালোভাবে যত্ন করে এটা আমাকে দেখতে হয়, যে দায়িত্বের মধ্যে যে মিস করে। মেন দায়িত্ব এটা আমার। বাহ। এবং দ্বিতীয় যে দায়িত্বটা সেটা হচ্ছে আমাকে যখন কেউ হায়ার করছে, আমি যখন তার সাথে কথা বলছি, তাদের টেস্ট আমি বুঝছি যে কী ধরনের কাজ তার পছন্দ, কী ধরনের কাজ সে আমার কাজ দেখে পছন্দ করেছে, মানে নিশ্চয়ই সে আমার বিশ্বাস করেছেন। বিশ্বাস করে কোনো একটা ভালো কাজ দেখে আমাকে পছন্দ করেছে, তো তার কি পছন্দ হয়েছে আমার কাজের মধ্যে, এবং সেই জিনিসটা যাতে আমি তাকে ডেলিভার করতে পারি, এই জিনিসটা হচ্ছে সবথেকে প্রধান দায়িত্ব। আরেকটা জিনিস যেটা কাজ হয়ে যাওয়ার পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইমে সব কিছু ডেলিভার করা। যে আমি একটা কাজ করে নিলাম, তারপরে সেই কাজটা হয়তো খুব ভালো করলাম কিন্তু আউটপুট দেওয়ার সময় খুব ডিলে হয়ে গেল। আমি দেখেছি এরকম আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই চলে, যে কেউ হয়তো 1.5 বছর 2 বছর 3 বছর পরেও তাদের ওয়েডিং ভিডিও, সে ওয়েডিং কি কথা! এটা খুব কমন। তখন তো আবার অন্নপ্রাশনের সময় চলে এসে জন্মদিনও পেরিয়ে যাওয়ার একদমই, মানে এটা খুব কমন জিনিস, মানে কমন প্র্যাকটিস বলতে পারেন আমাদের এই ফিল্ডে। খুব এটা মানে খুব খারাপ খারাপ জিনিস, মানে আমিও এটা একদমই সাপোর্ট করি না। এবং আমার ক্ষেত্রে আমি এটা সবসময় চেষ্টা করি যে ক্লায়েন্টকে কিভাবে আলটিমেটলি খুশি রাখা যাবে, তাদের স্যাটিসফ্যাকশনটাই আমার কাছে মেন। তো তাদের মধ্যে যদি আমার জন্য ট্রাস্টটা যদি বিল্ড হয় তবে সে আমাকে আগে পরবর্তীকালে তাদের অন্যান্য বন্ধু বান্ধব, পরিবারের অন্য অনুষ্ঠানে আমাকে ডাকবে। হ্যাঁ, রেফারেন্স থেকেই তো অনেক কাজ হয়। কারণ আমি মেইনলি যেটা করি সেটা হচ্ছে আমার ওয়েডিং যে পোর্টফোলিওটা আছে অঙ্কন মিত্র ফটোগ্রাফি, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ নয়। মানে এখনকার দিনে যেটা সবাই করে যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাড চালায়, স্পন্সার্ড অ্যাড। তো আমি কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাড চালাইনি। আমি প্রথম যখন থেকে কাজ শুরু করেছি তাদের রেফারেন্সে আস্তে আস্তে আমার ক্লায়েন্ট গ্রো হয়েছে, ওয়ার্ড অফ মাউথই যা হয়েছে। এবং একদম প্রথম দিন থেকে এখনো পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমাকে এটা বলতে পারেনি যে অঙ্কন তোমার সাথে কাজ করে আমি ঠকে গেছি। সেই জন্যেই তো যে কোনো কোম্পানি, যে কোনো মানুষের ওই বিশ্বাসযোগ্যতাটা না থাকলে পরে মানে একটা জায়গায় পৌঁছানো খুব সত্যি মুশকিল। মানে কথা দিয়ে কথাটা রাখাটাই আমাদের কাজ, এটাই হচ্ছে কথা। অনেকক্ষণ কথা হচ্ছে, কিন্তু নিশ্চয়ই দর্শকরা একটু দেখতে চাইবেন যে অঙ্কন মিত্র ফটোগ্রাফি কী কাজ করেন। চলুন আমরা একটু দেখে নিই অঙ্কন মিত্র ফটোগ্রাফির কিছু কোলাজ। আমার তো খুব ভালো লাগলো, মানে দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে।
আর যদি অঙ্কন মিত্র ফটোগ্রাফির সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে অঙ্কন মিত্র ফটোগ্রাফির সমস্ত তথ্য আমরা দিয়ে রাখছি, আর ফোন নাম্বার তো সঙ্গে যাচ্ছেই। আমরা এবার একটা প্রশ্ন আমি জানতে চাই যে মানে সময় তো বদলাচ্ছে, মানুষের টেস্ট বদলাচ্ছে। এখন যে আমাদের বিয়ের সময় 25-26 বছর আগেকার সময় আমাদের কোনো বক্তব্যই ছিল না, মানে বাবা মারা ঠিক করে দিলেন একটা ভিডিও করা হবে, ভিডিও যিনি করবেন তিনি চলে এলেন, যেমন করে ইচ্ছা তুললেন, হয়ে গেল। এখন তো সেরকম হচ্ছে না, পাত্রপাত্রীর বিশেষ বিশেষ কিছু, বিশেষ না বেশিরভাগ ক্ষেত্রে পাত্রপাত্রী সমস্তটা বলেন। তা এই যে এখন ট্রেন্ড ওয়েডিং ভিডিওর, আমরা অনেক জায়গায় দেখি যে এখন এই ট্রেন্ডটা কি, পাত্রপাত্রী বা কাপলরা কি চাইছে? আগে যেটা হতো যে খুব আমরা যেটাকে ট্র্যাডিশনাল বলি, ট্র্যাডিশনাল কাজের ধরনটা কিরম ছিল যে একটা অনেকক্ষণ ধরে একটা বড় ভিডিও তৈরি হতো, যার মধ্যে প্রথম অনুষ্ঠান থেকে, ধরুন বাঙালি বিয়ে যদি আমি কথা বলি, তো বাঙালি বিয়ের আইবুড়ো ভাত, আশীর্বাদ, এটা হচ্ছে প্রথম অনুষ্ঠান। সেখান থেকে শুরু করে বিয়ের দিন সকালবেলার যে অনুষ্ঠানগুলো হয়, বৃদ্ধি, অধিবাস, তারপরে গায়ে হলুদ, বিয়ের যে কনেকে সাজানো হলো, মালা বদল হলো, বরযাত্রী এলো, সিঁদুরদান হলো, তারপরে বিদায় হলো, তারপরে রিসেপশন আছে, ভাত কাপড় আছে। এই পুরো ব্যাপারটাকে নিয়ে একটা খুব বড় ভিডিও তৈরি হতো, যে কিছু যাতে মিস না হয়, কোনো গেস্ট যাতে মিস না হয়। তো সেই ক্ষেত্রে কি হতো, একটা টাইমের পরে সেই ভিডিওগুলো দেখতে গেলে না খুব মোনোটোনাস লাগে। ধরুন একটা ভিডিও আছে আপনার, আপনি 1 থেকে 1.5 ঘন্টার টাইম, এবং আপনি ওটা প্রথমবার যখন দেখছেন আপনার খুব ভালো লাগছে, এবং তারপরে দ্বিতীয়বার দেখছেন ইন্টারেস্ট একটু কমে গেল, তৃতীয়বার দেখছেন তারপরে আপনার বিরক্তিকর লাগবে। তো এখন যেটা ট্রেন্ড হয়েছে, একটা পরিবারের সবার জন্য একটা সিনেম্যাটিক ভিডিও তৈরি হয়, যেটার লেন্থ মোটামুটি সব অনুষ্ঠান মিলিয়ে 0.5 ঘন্টা থেকে 40-45 মিনিট, এরকম একটা পুরো অনুষ্ঠানটাকে আমরা কম্প্যাক্ট একটা জায়গায় মেন মুহূর্তগুলো, ভালো ভালো মুহূর্তগুলো, সেগুলোকে জুড়ে একটা ভিডিও বানায়। আরেকটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে হাইলাইটস ভিডিও বা টিজার যেটাকে বলে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই নিজেকে সোশ্যাল মিডিয়াতে দেখাতে চায়, যাতে লোকে কি ধরনের তারা বিয়েতে এনজয় করেছে, কিভাবে সেজেছে, কি হয়েছে। তো এগুলো যখন শেয়ার করতে যাবে, এবার একটা 40 মিনিটের ভিডিও তো শেয়ার করা সম্ভব না। তো আমরা কি করি, একটা ছোট ভিডিও 3 মিনিট, 4 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট, খুব কম্প্রেস করে বেস্ট অফ দ্য মোমেন্টস যেগুলো থাকে সেগুলোকে একটা জায়গায় কনসিস্ট করে একটা স্টোরির মাধ্যমে উপস্থাপন করি। আচ্ছা, তো এখনকার ট্রেন্ড, তাহলে সেখান থেকে একটা ইন্টারেস্টও গ্রো করে যে পরের মেন ভিডিওটা দেখবো আর। হ্যাঁ, এবং এই ভিডিওটা আপনি বারবার দেখতে পারবেন, মানে এটাতে বোর হওয়ার কোনো জায়গা নেই, বরং যত দেখবো তত আরো ইন্টারেস্ট, আরো ভালো লাগবে। তো এখনকার দিনে যেটা হচ্ছে যে এই ট্রেন্ডিং এর মধ্যে এটাচ আছে যে একটা টিজার থাকতে হবে, মানে কাপলরা এটা চাইছে যে একটা টিজার থাকবে। আরেকটা যেটা হচ্ছে যে কাপলদের মধ্যে একটা জিনিস এখন এসছে যে বিভিন্ন কাপল তো বিভিন্ন ধরনের হয়, কেউ একটু মানে হাসি খুশি হয়, কেউ একটু গম্ভীর হয়, এবং যে কাপল যেরকম তাকে সেইভাবেই যাতে ট্রিট করা হয়। কারণ আগেকার দিনে পোজ করিয়ে যে ছবি তোলার ব্যাপার ছিল, হাত ধরে হাঁটো, হাত ধরে ঘোরাও, কোলে তুলে নাও, এই ধরনের জিনিসগুলো এখন ব্যাকডেটেড হয়ে গেছে। আমরা কি করি যে ক্লায়েন্ট, দুজন কাপল, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা ভালোভাবে যাতে স্ক্রিনে ফোটাতে পারি সেটা ট্রাই করি। তারা হাসছে, নিজেদের মধ্যে কথা বলছে, ক্যান্ডিড আর কি, একদম ক্যান্ডিড মোমেন্টস, যেগুলো ন্যাচারাল, যেগুলো একদম কোনো কোরিওগ্রাফ নয়, কোনোভাবে শেখানো নয়, সেই মোমেন্টসগুলোকে আমরা ক্যাপচার করি। বন্ধু বান্ধবরা এসে লেক পুল করছে, গায়ে হলুদের সময় মাথায় জল ঢেলে দিচ্ছে, জামা ছিঁড়ে দিচ্ছে, এই ধরনের যে ফান মোমেন্টসগুলো, কারণ এইগুলো দিয়েই পরবর্তীকালে যে ভিডিওটা যখন তারা দেখবে, এই মোমেন্টসে একটা গ্লিম্পস দেখার সময় তাদের মনে পড়ে যাবে যে ওই জিনিসটা ঘটেছিল। তো এই জিনিসটার এখন খুব ট্রেন্ড চলছে, এবং এছাড়া তো বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের ট্রেন্ডস আসতেই থাকে। কোনো সময় এআই এর ট্রেন্ড থাকে, এআই দিয়ে কিছু ধরনের ট্রেন্ডিং মিউজিক। কোনো সময় আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয় যে কোনো ক্ষেত্রে ক্লায়েন্টের বিশেষ কিছু ডিমান্ড থাকে যে এই সং এর উপরে একটা কিছু কোরিওগ্রাফ করো, এই সং এর উপর স্টোরি তৈরি করো। সেটা কি ওয়েডিং এর সময় বলছো নাকি প্রি ওয়েডিং এর সময় বলছো? প্রি ওয়েডিং এ তো থাকেই, প্রি ওয়েডিং তো স্টোরি ছাড়া সম্ভব নয়। প্রি ওয়েডিংটাতে কি খুব গুরুত্বপূর্ণ মনে হয় তোমার, নাকি এটা এখন ট্রেন্ড এসছে বলে? প্রি ওয়েডিং গুরুত্ব যেটা আমার ক্ষেত্রে মনে হয় যে
যদি ধরে নিন যে একটা কাপল, তাদের মধ্যে যে ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কি হয়, কাপল নিজেদের মধ্যে টাইম কম পায় কথা বলার, নিজের একে চেনা। বোঝার, চেনার। তো একটা প্রি ওয়েডিং শ্যুট যখন আমরা করি, তো দুজনের কাছে খুব ফ্রি হয়ে যায়। তাদের কি কি জিনিসগুলো কমন আছে, কি ধরনের জিনিসে একজন আরেকজনকে হাসাচ্ছে, কোন কথায় তার খারাপ লাগছে, এই জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যায়। তো প্রি ওয়েডিংয়ে আমরা সবসময় ক্লায়েন্টকে বলি যে প্রি ওয়েডিংটা করতে। তার কারণ হচ্ছে যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো তৈরি হয়ে যায়। এবার ধরুন তারা অনেক বছর ধরে চেনে, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে হায়ার করেছে, আমাকে তো একজন কাপল আগে থেকে বহু বছর ধরে চেনে না। এবার আমি যখন প্রথম দিন ওয়েডিংয়ে যখন তার সাথে গেলাম, গিয়ে তাকে কিছু বললাম, বোঝানোর চেষ্টা করলাম, সে হয়তো আমার কথা ভালো করে নাও বুঝতে পারে, কারণ আমার সাথে তার ফ্রিকোয়েন্সি হয়তো ম্যাচ করছে না, সে কি চাইছে আমি বুঝতে পারছি না, বা আমি কি চাইছি তাকে বোঝাতে পারছি না। তো প্রি ওয়েডিংটা যদি একবার করা থাকে, তো ওই টাইমে ক্লায়েন্টের সাথে আমাদের খুব ভালো ওয়েভলেন্থ ম্যাচ করে যায়। তাদেরকে আমরা বুঝে যাই যে এই ক্লায়েন্টকে এই জিনিসগুলো করানো যাবে, এই ক্লায়েন্টকে এই জিনিসগুলো করানো যাবে না। তো প্রি ওয়েডিংটা করা থাকলে ওয়েডিং ফিল্ম তৈরি করতে খুব সুবিধা হয়। মানে ওয়েডিং ফিল্মটাই এখন বলছো তোমরা, তাই তো? মানে ভিডিও শুধু নয়, ব্যাপারটা ওয়েডিং ফিল্ম, মানে পুরো সিনেমার মতো একটা গল্প তৈরি করে দাও। একদম। আর এই যে অ্যালবাম পাই আমরা স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে, সেই অ্যালবামের কি এখন গুরুত্ব আছে নাকি নেই? অ্যালবামে গুরুত্ব প্রচুর। তার কারণ হচ্ছে যে আমরা যখন ভিডিওটা বানিয়ে দিচ্ছি, টিজারটা যেরকম সবাই শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে, এবার সোশ্যাল মিডিয়া কারা অ্যাক্সেস করে, একটু যারা টেকনিক্যালি অ্যাডভান্স, যারা মোটামুটি আমাদের জেনারেশন বা আমাদের থেকে একটু বড় যারা, তারা ইউজ করে। কিন্তু বাড়ির যারা একদম সিনিয়র থাকে, দাদু, দিদা, মেসোমশাই, কাকা, তো তারা না এই ওয়েডিং ফিল্মটা বারবার সোশ্যাল মিডিয়াতে খুলে দেখার তাদের কাছে সুযোগ নেই। তাদের কাছে কি আছে, তাদের কাছে ওয়েডিং অ্যালবাম। তারা ছবিগুলো দেখতে খুব ভালোবাসে, যে কি হয়েছিল, কিভাবে তোলা হয়েছিল। তাদের কাছে ওই ছবিগুলো হচ্ছে এক একটা মোমেন্টস। এবং ওয়েডিং অ্যালবামটা যখন তারা দেখে, ওয়েডিং অ্যালবামের প্রত্যেকটা পাতার সাথে সাথে তাদের ওই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। এবং যতবার ওয়েডিং অ্যালবামটা খোলা হয়, বাড়িতে কেউ নতুন আসলে, আরে বিয়ের ভিডিওটা তো দেখাবো, তার আগে অ্যালবামটা দেখ। কারণ ভিডিওটা সবসময় দেখানো যায় না, কিন্তু অ্যালবামটা যে কোনো সময় যাকে খুশি দেখানো যায়। তো ওয়েডিং অ্যালবামের গুরুত্ব সমানভাবে আছে এখনো। আমরা আড্ডা দিচ্ছি অঙ্কন মিত্রর সঙ্গে, অঙ্কন মিত্র ফটোগ্রাফির ওনার। আর আপনাদের সামনে যাদের বিয়ের অনুষ্ঠান আছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন অঙ্কন মিত্রের সঙ্গে। ওর ফটোগ্রাফি আমরা দেখিয়েছি, আপনারা যদি মনে করেন তাহলে নিশ্চয়ই যোগাযোগ করবেন। আর আমার পার্সোনালি যেটা খুব ইন্টারেস্ট লাগে, যেটা হচ্ছে প্রি ওয়েডিংটা আর কি, যে এই যে বিভিন্ন পোশাক, বিভিন্ন কোরিওগ্রাফি, লোকেশনগুলো আবার এক একজন বিভিন্ন জায়গা করে, দারুণ দারুণ। সেগুলো কি তোমরা নির্বাচন করো নাকি তারা করেন, বা আউটফিট যেগুলো হয়? বিভিন্ন ক্ষেত্রে এটা ক্লায়েন্ট নিজেরাই ডিসাইড করে, কিন্তু আমাদের কাছে সাজেশন চায় যে কি করলে ভালো হয়। এবং কিছু ক্লায়েন্ট আছে যারা পুরোপুরি আমাদের উপরে ডিপেন্ডেন্ট, যে তোমরা বলো কি করবে। তো আমরা যেটা করি যে প্রথম তো হচ্ছে একটা বাজেটের ইস্যু থাকে, যে ক্লায়েন্টের বাজেট কি আছে। কারণ আমরা যদি আউট স্টেশনে করি, যদি সি বিচে করতে চাই বা পাহাড়ে করতে চাই, তার উপরে একটা বাজেটের একটা ব্যাপার চলে আসছে। এবার কারোর বাজেট কম আছে, সেই ক্ষেত্রে কলকাতায় আমরা বিভিন্ন হেরিটেজ প্লেস আছে, ময়দান আছে, ভিক্টোরিয়া আছে, সেগুলো পারমিশন তোমরাই করো? সব কিছু দায়িত্ব আমাদের থাকে। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে কোন জায়গায় গেলে তার কি ধরনের ড্রেস ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই হবে, সেইটা আমরা তাদেরকে সাজেস্ট করি। যেমন ধরুন আমরা যদি ভিক্টোরিয়াতে যাই, ভিক্টোরিয়া খুব একটা ব্রিটিশ আমলের একটা আর্কিটেকচার, খুব একটা এলিগেন্ট জায়গা। সেখানে যদি আমরা নর্মাল টি শার্ট এবং জিন্স পরে যদি শ্যুট করি, ওই পরিবেশের সাথে ওই ড্রেসটা কিন্তু যায় না। করতেই পারি, সেটা মানে এরকম কোনো নিয়ম নেই যে করা যাবে না, কিন্তু সেইটা ব্লেন্ড ইন হয় না। তো সেই ক্ষেত্রে সেখানে যদি আমরা খুব এথনিক একটা জিনিস পরি, বা গাউন বা কিছু একটা, বাঙালি হলে পাঞ্জাবি শাড়ি, এই জিনিসগুলো পরে যদি আমরা ছবি তুলি, ওই ছবিটা জাস্ট ড্রেস চেঞ্জের জন্য একটা আলাদা মাহাত্ম্য তৈরি হয়, একটা আলাদা বিউটি চলে আসে। তো ওই ড্রেসটা আমরা ক্লায়েন্টকে আমরাই সাজেস্ট করি। লোকেশনের ক্ষেত্রে যেটা হয় যে কোন জায়গায় শুটিং করতে আমাদের কোনো অসুবিধা হবে না,
যেমন ধরুন আমরা যদি শ্যুট করতে যাই, সি বিচ কেউ সিলেক্ট করলো যে আমরা বিচে শ্যুট করব, তো বিচে আমরা যদি মন্দারমণিতে শ্যুট করি, মন্দারমণিতে আমাদের বিভিন্ন ধরনের হোটেলস আছে যেখানে আমাদের পরিচয় আছে, তো সেখানে আমরা ক্লায়েন্টকে অ্যাকোমোডেট করা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে পুরো শুটিংটা কীভাবে কোঅর্ডিনেট করা যায় আমরা করে দিতে পারবো। এবার ক্লায়েন্ট যদি বলে যে না আমরা মন্দারমণি করব না, আমরা বকখালি করব, এবার বকখালির বিচে গেলে অসুবিধে কী কী আছে সেগুলো আমরা ক্লায়েন্টকে বললাম যে ওখানে ড্রোনের পারমিশন করানোর অসুবিধা আছে, কিংবা ওখানে পার্টিকুলার কিছু জায়গায় আমাদের শুটিং করার জন্য পারমিশন নিতে হয় আলাদা করে। আচ্ছা, তো এই জিনিসগুলো ক্লায়েন্টের সাথে একটা ট্রান্সপারেন্সি বজায় রেখে ডিসকাশন করে আমরা আলটিমেটলি ডিসাইড করি যে এই জায়গাগুলোতে আমরা শুটিং করতে পারি। মানে উভয় তরফ থেকেই হয়? একদমই, ক্লায়েন্টের যে ডিমান্ডটা আছে সেইটাকে আমরা তাদের বাজেটের মধ্যে কিভাবে ফুলফিল করা যায় সেটাই আমরা সবসময় ট্রাই করি। অঙ্কন, একটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করছি যে প্রথমেতে তুমি বলবে যে তোমাদের বুকিংয়ের প্রসিডিওরটা কি, কিভাবে তোমাকে বুক করবে? বুকিংয়ের প্রসিডিওরটা যেটা হচ্ছে যে আমরা সাধারণত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই বেসিসে বুকিং নিই। যে ধরুন যখন নতুন বাঙালি পঞ্জিকা বের হয় তারপরে আমরা ডেটগুলো পেয়ে যাই যে কোন মাসে কটা ডেট আছে, এবং ডেটগুলোতে আমরা আস্তে আস্তে স্লট রিলিজ করি যে এই ডেটে আমরা হয়তো একটা বা এই ডেটে দুটো কাজ নিতে পারবো, ডিপেন্ড করে যে কত বড় কাজ আছে। ধরুন দুটো ছোট কাজ বা একটা খুব বড় কাজ এসছে, রয়্যাল কাজ এসছে, তো সেই ক্ষেত্রে একটাই কাজ করব। তো এই স্লট হিসাবে আমরা ডেটগুলোকে ভাগ করে নিই, এবং ভাইটাল কিছু ডেট থাকে যেগুলো খুব পিক ডেট বলি আমরা আমাদের ভাষায়। যে ধরুন বেশিরভাগ বিয়ে তো শীতকালে হয়, শীতকালের টাইমটা ধরুন নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যেই ম্যাক্সিমাম লোকজন বিয়ে করার চেষ্টা করে, যেহেতু ওয়েদারটা খুব ভালো থাকে। তো এই ডেটগুলোর সময় খুব ভালো আমাদের একটা ডিমান্ড থাকে প্রত্যেকে, শুধু আমার বলে না, ইন্ডাস্ট্রিতে যতজন আছে সবারই একটা ওই টাইমটা একটা প্রেশার থাকে। তো ওই ডেটে যারা বিয়ে করতে চান আমি সবসময় তাদেরকে বলি যে আপনারা অ্যাডভান্সে বুক করুন। কতটা অ্যাডভান্স? এখন তো আমাদের কাছে বুকিং মোটামুটি ধরে নিন 7 মাস 8 মাস 1 বছর পরের বুকিংও এখন আমাদের কাছে হয়ে আছে। আচ্ছা, ধরুন এই বছর যাদের জানুয়ারিতে বিয়ে, অলরেডি আমরা সেই কিছু কিছু ডেট আমাদের অলরেডি বুকড হয়ে, হ্যাঁ। তো বুকিংটা যাকেই পছন্দ হয়, শুধু আমার কথা বলছি না, যে কোনো কোম্পানিকে যদি আপনার পছন্দ হয়, মানে বিয়ের ডেট ঠিক হলো, আর ঠিক হলে দুটো জিনিস করা উচিত, এক হচ্ছে ভেন্যু বুক করা উচিত, আর একটা হচ্ছে ফটোগ্রাফার বুক করা উচিত। হ্যাঁ, এটা ঠিক কথাই। কিন্তু যারা ধরো এরকমও তো হয় যে অনেকের সাথে কথা বললেও হয়তো এই করবে, সামহাও কোনো কারণে হলো না, তখন যদি তোমার লাস্ট মিনিট বুক করতে চায় তাহলে কি সেটা অ্যালাউ করবে? লাস্ট মিনিট বুকিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ওই রিস্কটা না নেওয়াই ভালো, কারণ আমাকে বুক করার প্রশ্ন পরে আসছি। লাস্ট মিনিট বুকিংয়ের ক্ষেত্রে কি প্রবলেম হয় সেটা আমি বলছি। ধরুন একটা কোম্পানি আছে, ওই ডেটে হয়তো তার কাছে অলরেডি কাজ আছে, কোনো একটা পার্টিকুলার ডেট, তাতে তার অলরেডি একটা কি দুটো কাজ আছে। এবার লাস্ট মোমেন্টে আপনি যখন যাচ্ছেন, দুটো জিনিস হতে পারে, একটা আপনাকে বেশি চার্জ করতে পারে, যেহেতু আপনি ফেসে গেছেন, আপনার এই একটা অসুবিধার সুযোগ নিয়ে সে আপনাকে বেশি চার্জ করে দিল, আপনি রাজিও হয়ে গেলেন। এবার দ্বিতীয় প্রবলেম কি আসতে পারে, সে কাজ তো তুলে নিল, তার কাছে ম্যান পাওয়ার নেই, সে তখন আননোন কিছু ছেলেকে অন্য টিম থেকে ডেকে নিল, নিয়ে তাদেরকে দিয়ে আপনার কাজটা ভালো হলো না, আপনার পয়সাও গেল, এবং আপনি যেটা ভেবে ওই টিমটাকে বুক করেছিলেন সেই আউটপুটটা আপনি কোনোদিন পাবেন না। এবারে ধরুন আমি ওই ডেটে ফ্রি থেকে গেলাম, লাকিলি আপনি আমার কন্ট্যাক্ট করলেন, আমি ফ্রি আছি, সেই ক্ষেত্রে আমি কাজটা করে নিলাম, কিন্তু সেই রিস্কটা না নেওয়াই ভালো। মানে এই যে ধরো পিক টাইমে তোমার মতো ইন্ডাস্ট্রিতে যখন তুমি হাতে গোনা কাজ ছিল তখন না, এখন তো তোমার কাজ মানে ভীষণ প্রেশার, শুধু ওয়েডিং বলে না, আমরা যেটা জানি যে তোমার সারা বছরই ভীষণ প্রেশার থাকে, আর ওয়েডিং সময় ওই টাইমটা তো ছেড়েই দিলাম। তো এই কতগুলো একসাথে সামলাও, আর কীভাবেই বা সামলাও? তার জন্য কি তোমার তো একটাই টিম আছে নাকি অনেকগুলো টিম আছে রেডি? টিম যেটা বলছে বোঝায় মানে আমার টিমে কতজন আছে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমার টিমে এমন সাফিসিয়েন্ট পিপল আছে যে আমি একটা টাইমে দুখানা ওয়েডিং সামলাতে পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি হয় যে আমি দেখে বুঝতে পারি যখন আমার কাছে এনকোয়ারি আসে যে এর ওয়েডিংয়ে কি কতজন ফটোগ্রাফার কতজন সিনেমাটোগ্রাফার আমাকে দিতে হবে, আর কারা কোন কাজটা করতে পারে। হ্যাঁ, এবং তার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। এবার ধরুন ক্লায়েন্ট খুব বড় ভেন্যু নিয়ে ডেস্টিনেশন ওয়েডিংয়ে যাচ্ছে, আচ্ছা, ধরুন মন্দারমণিতে বিয়ে করবে কি বাইরে দিল্লিতে বিয়ে হচ্ছে, তো আমাদের পুরো টিমকে তখন
ক্লায়েন্টের সাথে চলে যেতে হয়। সেই ক্ষেত্রে যদি আমার আরেকটা বুকিং থাকে ওই টাইমে, সেটা আমার পক্ষে পসিবল নয় করা, কারণ আমার ফুল টিমটাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাইরে, এবং বাইরে চলে গেলে যদি এখানে কোনো প্রবলেম হয় আমি সেটা কোনোভাবে সামলাতে পারবো হ্যাঁ, না, কমিউনিকেশনের একটা সমস্যা। অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যখন বড় কাজ থাকে কোনো, তখন ওই ডেটে অন্য কোনো কাজ নিই না। এবং যখন কোনো ধরুন একটা নর্মাল কাজ আছে, মিডিয়াম বাজেটের কাজ আছে, বা খুব ছোট সেট আপের কাজ আছে, এবং আমার কাছে অলরেডি ম্যান পাওয়ার আরও রাখা আছে, আমার আরও যারা বন্ধুবান্ধব আছে তারা ফ্রি আছে, আমি যখন সবাই অ্যাভেলেবেল আছে দেখে নিলাম, তখন আমি কি করলাম যে আর ওই ডেটে আরেকটা যদি এনকোয়ারি আসে সেই কাজটা আমরা তুলে নিই। আচ্ছা, মানে এইভাবে বুঝে করতে হয় যে একদম। কখন মানে কোনোটা হয়তো দেখা গেল অনেক বড় কাজ, অনেক ম্যান পাওয়ার লাগবে, তখন ওই একটাই কাজ করছো। একদম, আমার ক্যাপাসিটি যেটুকুনি আমি সেইটুকুনি নিয়ে চলতে ভালোবাসি। অনেকেরই হতে পারে যে এক একটা দিনে 8টা 10টা 12টা করে ওয়েডিং করছে, তাদের ক্যাপাসিটি আছে, তাদের কাছে ম্যান পাওয়ার আছে। আমার কাছে ম্যান পাওয়ার থাকলেও আমি করতে চাই না, তার কারণ একটা হচ্ছে যে ফোকাস নষ্ট হয়ে যায়। আমি একটা ক্লায়েন্টকে যখন, আলটিমেটলি তো তোমাকেই কাজটা করতে হবে, হ্যাঁ, মানে ক্লায়েন্ট আমাকে দেখে কাজ দিয়েছে, এবং সেই কাজে যদি তার ইচ্ছা মতন আউটপুট আমি না দিতে পারি, কারণ আমার হাতে যখন আমি বাইরে থেকে আরো ছেলেপুলে নিয়ে কাজ করাবো, ফ্রিল্যান্সার দিয়ে কাজ করাবো, তখন কোয়ালিটির ওপর আমার কন্ট্রোলটা হারিয়ে যাবে। ঠিক কথাই। এবং সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আউটপুট দিতে পারবো না। তো আমি চেষ্টা করি যে দুটোর বেশি কাজ না নেওয়ার, এখনো পর্যন্ত তো নিইনি। আপনাদের কেমন লাগছে এই আড্ডাটা সেটা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর আমাদের তো অনুষ্ঠানের কোনো শেষ নেই, শুধু বিয়ে বলে তো নয়, আমাদের বিবাহ বার্ষিকীতেও আমরা অনেক বড় করে অনুষ্ঠান করি এবং তখনও ফটোগ্রাফি করা হয়। তাছাড়াও অন্নপ্রাশন, জন্মদিনের অনুষ্ঠান, আরও নানান ধরনের অনুষ্ঠানে কিন্তু এখন আমরা মেতে থাকি, এবং ফটো তোলাটা একটা মাস্ট, ফটোগ্রাফিটা ভীষণভাবে জরুরি। তাই সেই জন্যই আমাদের এই আজকের আড্ডাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যে আমাদের জীবনের সমস্ত ঘটনাকে স্মৃতিতে সুন্দর করে তুলে রাখতে পারেই কিন্তু একমাত্র ফটোগ্রাফি। সব কিছু হারিয়ে গেলেও এই ছবি কখনো হারিয়ে যায় না, আর ছবি দেখেই আমরা কিন্তু সেই পুরোনো দিনে ফেরত যেতে পারি আর কি, ডাউন মেমোরি লেন হতে পারে। আমি যেটা বলবো যে এখন তো মানে অনেক টেকনিক্যাল, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে টেকনিক্যালি, যেমন এআই এসছে, তারপরে বিভিন্ন রকম লেন্সের ব্যবহার হয়। তা বর্তমানে কি ধরনের, বা তোমার কী কী ক্যামেরা রয়েছে, বা তুমি কী 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 লেন্স ইউজ করো? আমার যেটা, আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন তো ভিডিও ক্যামেরা ছিল, তারপরে এসএলআর এলো, তারপর ডিএসএলআর এলো। এখন যেটা মার্কেটে চলছে সেটা হচ্ছে মিররলেস ক্যামেরা। মিররলেস ক্যামেরা কেন ইউজ করা হয় তার দুটো কারণ। এক নম্বর হচ্ছে মিররলেস ক্যামেরা অনেক হালকা, অনেক মানে খুব ছোট ক্যামেরা, ছোট বডি, কনভিনিয়েন্স ইউজ করার জন্য একটা ব্যাগের মধ্যে অনেক কিছু সেট আপ ঢুকে যায়, এটা একটা প্রবলেম, মানে সুবিধা আছে আমাদের। দ্বিতীয় হচ্ছে যে মিররলেসের যেটা হচ্ছে কোয়ালিটিটা অনেক ভালো, নর্মাল যে আমাদের আগে যে ক্যামেরা হতো তার থেকে অনেক বেটার ক্যামেরা, মানে কোয়ালিটিতে আমরা কাজ আউটপুট দিতে পারি, 4K 6K এরকম আউটপুটও আমরা এখন নর্মাল আমরা ওয়েডিং এর ক্ষেত্রেও দিতে পারি, যেটা আগে পসিবল ছিল না। তো আমরা বেসিক্যালি ভিডিওর জন্য সনির বিভিন্ন ধরনের মডেল আছে, সবই ফুল ফ্রেম ক্যামেরাই ইউজ করি। এবং লেন্সের ক্ষেত্রেও আমরা যেগুলো খুব যে প্রিমিয়াম সেগমেন্টের লেন্স আছে এবং যাদের অ্যাপারচার কম, ডেপথ অফ ফিল্ড খুব ভালো, এই ধরনের লেন্সগুলো গিয়ে আমরা ইউজ করার চেষ্টা করি। এবং সব থেকে বড় যেটা ব্যাপার হচ্ছে যে আমি ক্যামেরা এবং লেন্স তো একদম সব থেকে দামি, সব থেকে প্রিমিয়াম ইউজ করতে পারি, কিন্তু তাতে আমার কোয়ালিটি যে কাজের ক্রিয়েটিভ যে প্রপার্টিটা সেটা যে বেড়ে যাবে তা কিন্তু নয়, আচ্ছা, ফ্রেমিং যে ভালো হয়ে যাবে তা কিন্তু নয়। সেটার জন্য সে বুদ্ধিটা হ্যাঁ, লাগবে। ফ্রেমিং, লাইট কিভাবে হচ্ছে সেইগুলোকে দেখা, একটা সুন্দর করে ফ্রেম সাজানো, এইগুলোর সাথে ক্যামেরা এবং ভালো লেন্স এটাকে এনহ্যান্স করে। রাইট রাইট, একদম সব কিছু রয়েছে, কিন্তু আসল বুদ্ধিটাই কাজে লাগাচ্ছে, মানে ক্রিয়েটিভিটিটাই নেই, তাহলে তো থেকে লাভ নেই। মানে তোমরা তো ড্রোনটাও ইউজ করো, তোমার কাছে ড্রোন তো আছে? ড্রোনও আছে আমাদের নিজেদের। ড্রোনের ক্ষেত্রে যেটা হয় যে ড্রোনের এখন পারমিশনের একটা ব্যাপার থাকে, সব জায়গায় আমরা ড্রোন ফ্লাই করতে পারি না, কিছু কিছু জায়গায় প্রাইভেট যারা প্রপার্টি আছে তারা অ্যালাউ করে, সেখানে আমরা সেটা ডিসকাস করিনি যে কোথায় ভেন্যু আছে, সো ভেন্যু হিসাবে যদি পারমিট থাকে, অ্যালাউ করে,
তাহলে আমরা সেই জায়গায় ড্রোন দিয়েও ফটোগ্রাফি করি। এখন তো ড্রোন শটটার উপর একটা আলাদা ভালোবাসা জন্মেছে মানুষের। হ্যাঁ, ড্রোন বিভিন্ন ট্রাভেল যে প্রোগ্রামগুলো হয় সেইগুলোতে দেখে এখন লোকজন সবাই ভাবে যে ড্রোনটা একটা ড্রোনের শট না থাকলে ভিডিও ভালো নয়। তো সেই ক্ষেত্রে এবার বুঝতে হবে যে আপনার যে ভেন্যুটা আছে সেটা যদি নর্মাল একটা ব্যাংকোয়েট হয়, তাহলে ড্রোনটা ওড়াবে কোথায়? ড্রোন দিয়ে সেখানে কি দেখাবো? বিল্ডিং দেখাবো? কোনো তো মানে নেই। এবার ধরুন আপনার ওপেন গ্রাউন্ডে হচ্ছে, বড় জায়গায় হচ্ছে, বা কোনো বিচ সাইডে প্রোগ্রাম হচ্ছে, ভালো একটা সুন্দর লেকের পাশে, আপনার জয়পুর বা উদয়পুরের মতন লেকের পাশে আপনার ওয়েডিং হচ্ছে, তো সেইখানে অবশ্যই ডিমান্ড করছে যে একটা ড্রোনের শট দরকার। তো যেখানে দরকার সেখানে আমরা অবশ্যই ইউজ করি, এবং যেখানে দরকার নেই সেখানে যদি পারমিশন থাকে তো আমরা সেটা ব্যবস্থা করে দেবো, কিন্তু যদি পারমিশন না থাকে তাহলে পসিবল নয়। এবং এটা ক্লায়েন্টের সাথে বোঝা উচিত ক্লায়েন্টকেও, এবং আমরা সেইভাবে ক্লায়েন্টকে বলেও দিই যে এখানে কিন্তু হবে না। আমরা তা আপনার কাছ থেকে ড্রোনের পয়সা নিয়ে তারপর লাস্ট মোমেন্টে গিয়ে বলবো যে আমরা ড্রোন ওড়াতে পারছি না, এইরকম নয় ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। না, আর এখন যে এখন যেটা আর একটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এআই দিয়ে যে কাজ হচ্ছে সেইটাও তোমরাও করছো তো নিশ্চয়ই? এআই এর যেটা হচ্ছে যে এআই দিয়ে এখন যেটা আমাদের বিভিন্ন ধরনের যে আমরা কাজগুলো করি, বিভিন্ন কাজের মধ্যে এআই একটা টুল হিসাবে আমরা ইউজ করি। যেরকম আগেকার দিনে ট্রানজিশনস ইউজ হতো, যে মিউজিক ভিডিওর ওয়েডিং যে ফিল্ম হতো সেখানে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত ট্রানজিশন হতো, ঝর্ণার মধ্যে থেকে বেরিয়ে আসছে, খুব পাখির বোকা ওপর। বোকা ছিল ব্যাপার। তখনকার ওটাই চলতো। তারপরে আরো যখন আমাদের ভালো হলো, কাজ আরো উন্নত হলো, লোকে বাইরের কাজ দেখলো, তখন খুব কাট টু কাট, ডিজলভের মাধ্যমে বা খুব ছোট ছোট কাটের মাধ্যমে মিউজিক ভিডিও যেরকম ভাবে তৈরি হয় সেইভাবে ওয়েডিং ফিল্ম তৈরি হওয়া শুরু হলো। এখন এআই এর যুগ চলে এসেছে, এআই দিয়ে বিভিন্ন ধরনের ট্রানজিশন ক্রিয়েট করা যায়। যেমন একটা সিন থেকে আমি দেখালাম একটা খালি ঘর, এবং খালি ঘরের মধ্যে খালি ঘর থেকে একদম স্ক্র্যাচ থেকে একটা ডেকর তৈরি হয়ে গেল। তো এইটা আমি নর্মালি কোনোভাবে ক্রিয়েট করতে পারবো না, এবং এটা করার জন্য আগে হয়তো আমাকে গ্রাফিক্স বা ভিএফএক্স এর সাহায্য নিতে হতো। এখন এআই দিয়ে এই জিনিসগুলো খুব সহজে করা যায় এবং দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, একদম। তো এই ধরনের যে এআই এর ফিচারগুলোকে আমরা কাজে লাগাতে পারি সেগুলোকে আমরা কাজে লাগাই। মানে এই ওয়েডিং ইভেন্টগুলোতে এআই দিয়ে কাজ হচ্ছে তোমাদের? এআই এর কাজটা বেসিক্যালি আমাদের বিভিন্ন জায়গায় এআই এর সাপোর্টটা লাগে এখন। তার কারণ হচ্ছে যে ধরুন আমরা যে ক্যামেরাগুলো ইউজ করি সেই ক্যামেরার মধ্যে এখন এআই এর সাপোর্ট চলে এসছে। কীরকম? ধরুন আমরা একটা আগে যে ক্যামেরাগুলো ইউজ করতাম তাতে ফোকাসিং করতে খুব অসুবিধে হতো। ধরুন 4-5 জন দাঁড়িয়ে আছে এবং তারা মুভ করছে বা হাঁটছে, আমিও হাঁটছি, এবং তার সাথে আমি যে সাবজেক্ট আছে তার উপর আমার ফোকাসটা থাকা খুব দরকার, নাহলে তো অন্য জায়গায় ফোকাস হয়ে যাবে, পুরো ভিডিওটা দেখতে ভালো লাগবে না। এবং এআই আসার পরে এই ফোকাসিং যে ব্যাপারটা এটা খুব ভালো স্ট্রং হয়েছে। আমি যে জায়গায় চাইবো পিন পয়েন্ট সেই জায়গায় ফোকাসিং করতে পারে ক্যামেরা। ধরুন কোনো জঙ্গলের মধ্যে আমি শ্যুট নিচ্ছি, সামনে ফোরগ্রাউন্ডে অনেক কিছু আছে, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, সাবজেক্ট হয়তো দূরে কোথাও দাঁড়িয়ে আছে, আমার ক্যামেরা এখন এআই এর জন্য শুধু ওই সাবজেক্টের ওপরেই ফোকাস করে থাকবে। এই সাপোর্টগুলো এখন এআই থেকে পাচ্ছি। এডিটিং এর ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের এআই টুলস আছে। ধরুন এই পডকাস্টে যেরকম আমরা কাজ করি, পডকাস্টের ক্ষেত্রেও আগে যেটা ছিল যে প্রচুর ফুটেজ হয়, আমাদের অনেক লম্বা কনভারসেশন চলে, সেইগুলোকে একসাথে সিং করানো, আপনার একটা আলাদা ক্যামেরা আমার একটা আলাদা ক্যামেরা, সেটাকে সিং করানো হলো, সিং করানোর পরে সেটাকে ম্যাচ করে কাটা হলো। এখন এআই দিয়ে এই ব্যাপারগুলোকে অনেক ইজিলি কম টাইমের মধ্যে করে দেওয়া যায়। তো এআই এর যে ভালো দিকগুলো আছে সেগুলো আমাদের ইউজ করতে হবে, নাহলে আমরা পিছিয়ে যাব। এবং যে জিনিসগুলো লোকে ভাবে যে এআই দিয়েই সব হয়ে যাবে সেটাও কিন্তু ঠিক নয়। আচ্ছা অঙ্কন, আমি একটু এবার উল্টো দিক থেকে একটা কথা বলি। ধরো মানে তুমি ফটোগ্রাফি জানো না, তুমি ফটোগ্রাফারও নয়, একটা ওয়েডিং ফটোগ্রাফার তোমার লাগবে। মানে আমরা যখন একটা কোনো বিয়ের বাড়ি হয়, আমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, তখন আমরা অমুক ক্যাটারারের ভালো খেয়েছি বা অমুক জায়গায় ভেন্যুটা খুব ভালো, এরকম আমরা নিজেরা বুঝে যাই। ওয়েডিং ফটোগ্রাফার কিভাবে নির্বাচন করা উচিত? একদম মানে বায়াসনেস ছেড়ে তুমি বলবে। প্রথমত আমি যেটা বলতে চাইবো যে ওয়েডিং ফটোগ্রাফার যেরকমভাবে আপনি বললেন যে ক্যাটারার আমি খেয়েছি, এর খাবার ভালো, এই ভেন্যুতে আমি গেছি দেখেছি, সেরকমই যদি পসিবল হয় যে আপনার কোনো চেনা ওয়েডিং ফটোগ্রাফার আছে যার
ধরুন আপনার কোনো রিলেটিভের কাজ করেছে হুম এবং আপনি তার রিলেটিভের থেকে রিভিউ নিয়েছেন যে খুব ভালো কাজ করেছে, সব কিছু আপনার স্যাটিসফ্যাকশন মিট করেছে, তখন আপনি তাকে হায়ার করতে পারেন। দ্বিতীয় হচ্ছে ধরুন যাকে তারা হায়ার করেছিল তার সাথে আপনার ভিশন ম্যাচ করছে না, ওই ধরনের কাজ আপনার পছন্দ নয়, তখন আপনি নতুন কোনো ফটোগ্রাফার খুঁজছেন। রাইট। এবং ফটোগ্রাফার খোঁজার মেন জায়গা এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমরা যখন ফটোগ্রাফার খুঁজতে যাই, আমরা যখন সার্চ করছি ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক বা ইউটিউব হোক, তখন আমরা তাদের পার্টিকুলার কিছু কাজ দেখতে পাচ্ছি, যে কাজগুলো আমার ক্ষেত্রেও আমি বলছি যে কাজগুলো সব থেকে ভালো, যে ছবিগুলো সব থেকে সুন্দর, সেগুলোই আমি শেয়ার করব। তো আমি যখন একটা কাজে গেলাম, সেখানে গিয়ে আমি সব থেকে ভালো 10টা ছবি নিয়ে শেয়ার করলাম, সেই ছবিগুলো আপনি দেখলেন, তো আপনার মনে হতে পারে বাহ খুব ভালো ছবি, তাহলে আমারও খুব ভালো ছবি তুলে দেবে। ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। তার কারণ হচ্ছে যে আমি যখন আগের ক্লায়েন্টের ছবি তুলেছি, সে আমাকে কতটা টাইম দিয়েছে, তার ভেন্যু কী ছিল, সে কী ধরনের ড্রেস পরেছে, এইগুলোর সব কিছুর ওপরে ডিপেন্ড করে তার ছবি কত ভালো হয়েছে। এবার আপনি তাজ বেঙ্গলে একটা ওয়েডিং হয়েছে, তার সাথে আপনার পাড়ার একটা নর্মাল বিয়ে বাড়িতে একটা ছবি তোলা হয়েছে, দুটো ছবিকে এক জায়গায় কোনোদিন রাখতে পারবেন না। তো আপনার যখন কন্ট্যাক্ট করছেন কাউকে যার কাজ আপনার ভালো লেগেছে, তো আপনি তাকে বলুন যে আমার এই বাজেটে কাজ হচ্ছে, আমার এই ভেন্যুতে কাজ হয়েছে, তো এই ভেন্যুর মতন কোনো ভেন্যুতে কী ধরনের ছবি আপনি তুলেছেন আমায় দেখান, সেখানকার কী ধরনের ফিল্ম আছে সেগুলো আমায় দেখান। এবং একটা পুরো সিরিজ দেখতে চান, যে একটা ওয়েডিংয়ে পুরো ধরুন সকাল থেকে রাত পর্যন্ত যত ছবি হয়েছে ছবি আমাকে দেখান। সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই ছবির তোলার মধ্যে কতটা ভালো জায়গা ছিল এবং তার মধ্যে কতটা তারা সিনসিয়ারলি কাজটা করেছে। আপনি 4টে ছবি দিয়ে এটা বিচার করতে পারবেন না। আচ্ছা, মানে তার মানে কি এই ছবিগুলো তোমাদেরও প্রিজার্ভেশনে রাখতে হয়? একদম। আমরা একটা ক্লায়েন্টের ধরুন আমার প্রথম যে ক্লায়েন্ট ছিল তার ছবিও এখন আমার কাছে আছে। আচ্ছা। এবং এই ডেটাগুলোকে আমরা ব্যাকআপ করে রাখি। তার কারণ হচ্ছে অনেক সময় হয় যে ক্লায়েন্টকে আমরা ডেলিভারির পরেও 1 বছর 1.5 বছর পরে, আমরা ডেলিভারি তো এখন সব ডিজিটালি করি, গুগল ড্রাইভে করি বা পেন ড্রাইভে করি। এবার ধরুন পেন ড্রাইভটা করাপ্ট হয়ে গেল বা গুগল ড্রাইভটা সে ডাউনলোড করেনি, সিজন এক্সপায়ার হয়ে গেছে। এবারে ক্লায়েন্ট আমাকে 2 বছর বা 3 বছর পরে, এরকম হয়েছে আমার সাথে, 3 বছর পরে এসে বললো যে আচ্ছা অঙ্কন, আমাদের ছবিগুলো তোমার কাছে আছে, একটু পাঠাতে পারবে? এবার আমি চাইলেই বলে দিতে পারি যে আমি 3 বছর হয়ে গেছে, আমার কোনো দায়িত্ব নেই, আমি রাখবো না, আপনার কেন রাখতে যাব। কিন্তু আমি যদি রেখে দিই এবং 3 বছর পরে যখন আমি ছবিগুলোকে ওনাকে পাঠালাম, তখন ওনার সাথে 3 বছর পরে কিন্তু আমার একটা নতুন করে ইন্টারাকশন চালু হলো। তাই তো। এবং সেই জায়গা থেকে ভীষণ খুশি হয়ে যাবে বাবা। খুশি তো হলোই, প্লাস সে যখন পরবর্তীকালে কাউকে রেফার করবে, সে বলবে জানো তো এই 3 বছর দায়িত্ব করে আমাকে ফেরত দিয়েছে। এই ট্রাস্টটা আরো গভীর হয়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা ডেটা সবসময় খুব ভালোভাবে বিভিন্ন জায়গায় প্রিজার্ভ করে রাখি, যাতে আমাদের দিক থেকে কোনোদিন যাতে মিস না হয় ডেটা। আচ্ছা, তোমার জীবনে এরকম এত তো সামাজিক যে অনুষ্ঠানের কাজ করেছো, কোনো এমন কোনো চ্যালেঞ্জিং মুহূর্ত এসছে যেটা আমাকে করতেই হবে বা এরকম কোনো ঘটনা ঘটেছে? চ্যালেঞ্জিং মোমেন্টস আমাদের থাকেই, প্রচুর চ্যালেঞ্জিং মোমেন্টস থাকে। কিছু করতে পারবে না আশা করেছিলে, খুব চিন্তায় পড়ে গেছো, কিভাবে করছো? হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে যেটা হয় যে ধরুন প্রচুর ক্লায়েন্ট আমরা পাই যারা খুব ইন্ট্রোভার্ট, খুব তারা শাই হয়, এবং সেই ক্ষেত্রে তাদেরকে দিয়ে ছবি তোলানো, তাদেরকে দিয়ে কাপল করানো, কিংবা তাদেরকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে যে আমরা একটা সুন্দর পোর্ট্রেট নেবো তার, সেটা পসিবল হয় না। তারাও লজ্জা পায়, সময় দিতে চায় না, ইরিটেট হয়ে যায়। এবং অনেক সময় হতে পারে যে ক্লায়েন্ট এমনভাবে আপনার সাথে বিহেভ করছে আপনার খুব খারাপ লাগছে, এবং আপনাকে সেই জায়গায় দাঁড়িয়ে ক্লায়েন্টের জায়গাটা বুঝতে হবে, তার ওই যে সেই দিনের টেনশানে আছে সে কতটা, সেই ব্যাপারটাকে আপনাকে নিজেকে বুঝতে হবে এবং খুব মাথা ঠান্ডা রেখে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টকে বুঝিয়ে কাজটাকে করে নিতে হবে। এরকম চ্যালেঞ্জ আমাদের কাছে প্রত্যেক দিনই থাকে নতুন নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে। আরেকটা যেটা হয় বিভিন্ন জায়গায়, বিশেষ করে রিচুয়ালের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ছবি তোলার জন্য যে জিনিসগুলো আমাদের দরকার, যেভাবে সাজানো দরকার, সেইভাবে সাজানো অবস্থায় পাই না, এবং সেগুলোকে আমাদের নিজেদের মতন করে সাজিয়ে নিতে হয়।
এবং বিভিন্ন জায়গায় ক্লায়েন্টের যেটা থাকে, বাড়ির কোনো বয়স্ক লোক বা কোনো আত্মীয় থাকে, তারা প্রচণ্ডভাবে রিচুয়ালের দিকে খুব ইম্পর্টেন্ট। ছবি কি তোলা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। হয়তো ক্লায়েন্ট চাইছে যে ভালো ছবি হোক, কিন্তু সেই কোনো রিলেটিভ আছে যে চাইছে যে রিচুয়ালটা মন দিয়ে করো, নিয়মটা ঠিক করে পালন করো, এবং সেই ক্ষেত্রে এইগুলো হ্যান্ডেল করা একটু চ্যালেঞ্জিং থাকে। এছাড়া তো বিভিন্ন সময় মোবাইল নিয়ে ফ্রেমে ঢুকে পড়া, এগুলো তো লেগেই আছে। আচ্ছা, আর এরকম কোনো মানে খুব এমন কোনো মোমেন্ট হয়েছে যেটাতে তোমার ভীষণ নাড়িয়ে দিয়েছে এরকম? এত তো বিশেষ করে বিয়ের বাড়িতে এরকম মোমেন্ট অনেক হয়েছে। যেরকম ধরুন, রিসেন্ট আমি মনে করতে পারছি যে মার্চে আমাদের একটা কাজ ছিল, এবং আমাদের যখন লাস্টে আমরা একটা চেষ্টা করি যে ক্লায়েন্টের কাছ থেকে একটা রিভিউ নেওয়ার, যে কীরকম লেগেছে আমাদের সাথে কাজ করে, এবং যথারীতি ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছি আমরা। ক্লায়েন্ট তো বলেছে হ্যাঁ খুব ভালো লেগেছে, খুব সুন্দর। মোটামুটি সবাই এর ধরনের রিভিউ দেয়। এবার আমরা ক্লায়েন্টের যারা পেরেন্টস থাকে, গ্রুমের বাবা মা, ব্রাইডের বাবা মা, তাদের কাছেও আমরা যাই, তাদেরকেও জিজ্ঞেস করি যে কেমন লেগেছে। এবং যেটা লাস্ট হয়েছে যে ক্লায়েন্টের মা মানে আমাদের জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করেছে, বলছে তোমরা পুরো আমার ছেলের মতন, আমাদের মেয়ের বিয়ে এত ভালোভাবে হবে মানে আমরা এক্সপেক্টই করিনি, তোমরা যেভাবে কোঅর্ডিনেট করেছো পুরো ব্যাপারটাকে। এবং ওদের বাড়িতে সিনিয়র কিরকম লোকজন ছিল না, বাবা মা শুধু ব্রাইড ছিল, ভাই বোন কেউ নেই, লোক বলের অভাব ছিল। এবং অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে নিচের থেকে সিলিন্ডারটা উপরে ছাদে তুলে আনতে হবে, সেটাও আমাদের ফটোগ্রাফার কেউ হয়তো হেল্প করে দিয়েছে। আচ্ছা, তো ওই ব্যাপারটা যেটা হয়েছে যে বাড়ির লোকের মতন আমরা মিশে গেছিলাম, এবং মানে ওই ক্লায়েন্ট আমাকে বলছে তোমরা পুরো আমার ছেলের মতন, এবং আমাদেরকে পরে বাড়িতে আলাদা করে ডেকেওছেন উনি, যে বাড়িতে আসো একদিন, খাওয়া দাওয়া করো। আচ্ছা, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। মানে একটা ক্লায়েন্টের কাছ থেকে তো রেসপেক্ট তো আমরা সবসময় একটা আশা থাকে যে ক্লায়েন্ট আমাদেরকে একটা রেসপেক্ট করবে, এবং কিন্তু যে ক্লায়েন্ট নিজের ছেলে হিসাবে মানে ব্যবহার করে আমাদের সাথে, এটা খুব আনএক্সপেক্টেড এবং খুব ভালো লাগে এরকম ব্যবহার পেলে। আমরা একেবারেই আমাদের আড্ডার শেষ মুহূর্তে চলে এসেছি। আড্ডার তো শেষ হয় না, অনেক জানা বাকি রয়ে গেল অঙ্কন তোমার কাছ থেকে। তুমি আজকে আমাদের আনকাট আড্ডার যে দর্শকরা, তাদের জন্য কিছু মেসেজ দিয়ে যাও অঙ্কন মিত্র ফটোগ্রাফির থেকে। আমি ক্লায়েন্টের একটাই কথা, মানে যারা ক্লায়েন্ট বলা ভুল, দর্শক যারা, তাদেরকে আমি একটাই উপদেশ দিতে পারি যে যাকেই আপনারা পছন্দ করবেন এবং তাদের কাজ ভালো করে দেখে নেবেন, বাজেট নিয়ে তাদের সাথে আগে থেকে ভালো করে ডিসকাশন করে নেবেন, এবং যদি আমার কাজ ভালো লাগে আমার পেজ দেখতে পারেন আপনারা, আমার সাথেও যোগাযোগ করতে পারেন, এবং আমিও বলবো আমার কাজও ভালো করে দেখে নিন, 10টা কাজ দেখুন, আমার সাথে কথা বলুন, বাজেট নিয়ে ডিসকাশন করুন, এবং ভালো করে সব কিছু যাচাই করে তবেই বুক করুন। তার কারণ হচ্ছে এই জিনিসগুলোর ক্ষেত্রে, ওয়েডিংয়ের ক্ষেত্রে বিশেষ করে, বা যে কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন, অ্যানিভার্সারি, এনগেজমেন্ট, তো অনুষ্ঠানের দিন আপনার কিন্তু ওইটা একদিনই আসবে, ওটা কিন্তু আবার বারবার রিপিট হবে না। আপনি অ্যানিভার্সারি আপনার যেরকম রিপিট হয়, 5 বছর অ্যানিভার্সারি কিন্তু আবার আসবে, 10 বছর অ্যানিভার্সারি আবার আসবে না, জন্মদিন যত বছরে সেই বছরটা আবার ফিরে আসবে না, এনগেজমেন্টের দিনটা আবার ফিরে আসবে না। তো ওই দিনকে আপনি যাতে টেনশন ফ্রি হিসাবে থাকতে পারেন, একজনকে যখন দায়িত্ব দিয়েছেন, যেরকম ক্যাটারিংয়ের উপর দায়িত্ব দিয়েছেন, ক্যাটারিং খাবার ভালো করবে, ভেন্যুটা আপনি দেখে বুক করেছেন, সেরকম ফটোগ্রাফারকেও আপনি দেখে বুক করেছেন, এবং ফটোগ্রাফির দায়িত্ব যখন আমাদের ওপর দিচ্ছেন, বাকিটা আমরা দেখে নেব, আপনাকে এই ব্যাপারে আর কোনো চিন্তা করতে হবে না। এবং বাকি সব কিছু হয়তো লোকে ভুলে যাবে, কোথায় বিয়ে হয়েছিল, সেখানে এয়ার কন্ডিশন ছিল কিনা, খাবারের কোন খাবারটা ভালো হয়েছিল, কিন্তু এই ফটোগ্রাফিটা লোকজন বারবার দেখবে এবং সেটাকে মনে করবে। তো এই জিনিসটাকে একটু ভালো করে গুরুত্ব দিয়ে বিচার করে তবেই ফটোগ্রাফার বুক করবেন। অঙ্কনের সাথে কথা বলে একটা জিনিস সত্যিই খুব স্পষ্ট হলো যে জীবনের প্রত্যেকটা মুহূর্তই আমাদের ইম্পর্ট্যান্ট, আর এই ইম্পর্ট্যান্ট মুহূর্তগুলোকে আরও ইম্পর্ট্যান্ট করে তোলে, আরও সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে রাখে এই ফটোগ্রাফি যারা করেন তারা। কারণ ওয়েডিং ফটোগ্রাফি হোক বা এই ও যেরকম বললো বিভিন্ন অনুষ্ঠানের ফটোগ্রাফিগুলোই, শেষে যখন একটা বাচ্চা যখন জন্মায়, তখন সে বড় হওয়ার পর যখন অন্নপ্রাশনের ছবিগুলো দেখে, তার কি ফিলিংস হয় সেটা আমরা সবাই জানি। আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ের ভিডিও, বিয়ের ফটো
দেখতে এখন আমরা পছন্দ করি শুধুমাত্র একটিই কারণে, জীবনের সুন্দর মুহূর্তগুলোকে বারবার আমরা ফিরে পেতে চাই। আর তার জন্য এই কারিগররাই কাজ করে চলেন। সুতরাং মর্যাদা তাদের তো প্রাপ্যই, এবং সত্যি তাদের যোগ্যতা সাথে যেভাবে কাজ করতে চান সেইভাবেই তারা কাজ করতে যাতে পারেন সেটাও আমাদের ব্যবস্থা করে দেওয়া উচিত। কারণ আলটিমেটলি লাভটা আমাদেরই হবে, আমরাই সেই স্মৃতিগুলোকে যাপন করতে পারবো। আমাদের অঙ্কন ফটোগ্রাফির অঙ্কনের সাথে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। অঙ্কনের সাথে যোগাযোগ করতে হলে আপনারা ডেসক্রিপশন বক্সে যান, ওর ডিটেল আমরা দিয়ে দিচ্ছি। আর এর পরের এপিসোডে আবার কারোর সাথে আড্ডা দিতে চলে আসবো। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, অঙ্কনকে ধন্যবাদ।